সমাজতান্ত্রিক দেশে যারা রাষ্ট্রপ্রধান হয়েছেন তারাই মার্ক্সবাদের মূল শত্রু। রাম ভারতীয় নয়, শিব থেকে শুরু করে বিশ্বামিত্র থেকে শুরু করে বাল্মীকি এরা সবাই নেপালি। নেপালের রাজতন্ত্র বিপর্যয়ের পর গোটা নেপালে ভারত বিদ্বেষ। যখন সরকার প্রায় পড়তে বসেছে সেই সময় বাঁচিয়েছে, একদম পরীর মতো তিনি উড়ে এলেন, এসে বাঁচিয়ে দিলেন। চায়না হচ্ছে শাইলকেরও বাপ। শাইলককে মনে আছে তো শেক্সপিয়ারে? শাইলকেরও বাপ। হঠাৎ তাদের কমিউনিস্ট পার্টির লিডাররা এত চিন্তিত হয়ে পড়ল। রামায়ণ, মহাভারত, মহাকাব্য কেন? গান্ধার প্রদেশ হতে পারে, আফগানিস্তান হতে পারে, সেটা সূর্যের দেশ সিরিয়া হতে পারে, ভারতবর্ষের সভ্যতা বহু বিস্তৃত। বিখ্যাত জার্মান দার্শনিক, তার নাম কার্ল মার্কস। আমরা সবাই তার নাম জানি। আপনি মানুন বা না মানুন, আপনি অগ্রাহ্য করতে পারবেন না মার্কসের দর্শনকে। আপনি সমালোচনা করতে পারবেন, আপনি মার্ক্সীয় থিওরি অর্থাৎ মার্ক্সের তত্ত্বের বিপরীত থিওরি আওড়াতে পারবেন, কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না। অনেকে কার্ল মার্কসকে শুধুমাত্র রাজনৈতিক চিন্তা বা রাজনৈতিক দর্শনের দার্শনিক ভাবেন না, তারা মার্কসকে ভাবেন একজন ফিলোসফি অর্থাৎ দর্শনের মাইলস্টোন হিসেবে। আপনি মার্ক্সবাদী না মার্ক্সবাদী নয়, এটা বড় কথা নয়। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আপনি পড়াশোনা করতে গেলে আপনি আলাদা স্কুল অফ থটস দেখতে পাবেন, তার নাম মার্ক্সিস্ট স্কুল অফ থটস। আপনি তার চিন্তাধারাকে বিদ্ধ করতে পারবেন, কিন্তু অগ্রাহ্য করতে পারবেন না। এই মার্ক্সীয় থিওরি অনেকে বলেন বড় বিপজ্জনক। কেন জানেন? মার্ক্সিস্টরাই বলে গেছেন, অর্থাৎ যারা মার্ক্সবাদী তারাই বলে গেছেন যে মার্ক্সীয় থিওরি ধর্মের পুঁতির মতো আউড়ে যাওয়া কিছু নয়। আবার আপনারা দেখবেন মার্ক্সবাদীরা অনেক সময় বলেন যে মার্ক্সবাদ বিজ্ঞান এবং মার্ক্সবাদ সত্য। এটাও সরলীকরণ। আসলে কার্ল মার্কস তার জীবনে তার যে থিসিসগুলো তৈরি করেছেন, সেই থিসিসের অন্যতম শ্রেষ্ঠ ফসল হচ্ছে দাস ক্যাপিটাল। 3 খণ্ডের এই দাস ক্যাপিটালের 1.5খানা খণ্ড হয়তো কষ্টে অনেকেই পড়তে পারবেন, কিন্তু বাদবাকি 1.5 খণ্ড পড়ার জন্য শুধুমাত্র ভাষা জ্ঞানের দরকার যে তা নয়, আপনাকে প্রখর রাজনৈতিক চিন্তাভাবনা, প্রখর ইতিহাস, অর্থনীতি, এমনকি গণিত শাস্ত্রে আপনাকে ব্যুৎপত্তি থাকতে হবে। আর সেই জন্য পৃথিবীর কয়েকজন মার্ক্সবাদী ছাড়া যারা নিজেদের মার্ক্সিস্ট বলেন, তারা কতটা মার্ক্সিস্ট সে বিষয়ে সন্দেহ আছে। আজকে আপনাদের আমি খুব লঘু চালে দেখাবো মার্ক্সবাদ বদ্ধজম হলে কি হয় বাঙালিরা জানে, যুগে যুগে দেখে এসেছে। আমরা বিপ্লবীদের দেখেছি, অতি বাম বিপ্লবীদের দেখেছি, আমরা আবার সেই সমস্ত বিপ্লবীদের দেখেছি যারা রক্ষণশীল মার্ক্সবাদী। আবার আমরা দেখেছি মার্ক্সবাদের নামে 34 বছর এই বঙ্গে কি হয়েছে। আসলে আইনস্টাইনের লজ অফ রিলেটিভিটি ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার বলা খুব সোজা, কিন্তু লজ অফ রিলেটিভিটি যদি আপনাকে ব্যাখ্যা করতে বলা হয়, তাহলে আমি, আপনি, আমাদের মতো সাধারণ মানুষের ওটা কম্য নয়। মার্ক্সবাদটাও একটা দর্শনের থিওরি, সেটাও এত সহজে হজম করা যায় না। তার প্রকৃষ্ট উদাহরণ যুগে যুগে মার্ক্সিস্ট তথাকথিত সমাজতান্ত্রিক দেশে যারা রাষ্ট্রপ্রধান হয়েছেন তারাই মার্ক্সবাদের মূল শত্রু।
অর্থাৎ মার্ক্সবাদ খতম করার জন্য ধনতান্ত্রিক চিন্তাভাবনার দরকার নেই। মার্ক্সবাদ নষ্ট করার জন্য বা তাকে খর্ব করার জন্য ওই আধা জ্ঞান সম্পন্ন মার্কসিস্টরাই যথেষ্ট। আজকে সেই মজার ঘটনা আরও একবার জানাবো, তার কারণ আমাদের সময় এ ধরনের ঘটনা ঘটছে। চার্লস চেসেস্কু থেকে শুরু করে প্যারেস্ট্রাইকা থেকে শুরু করে অনেক বড় বড় রুশ, যুগোস্লাভিয়ার ইতিহাস অথবা রোমানিয়ার ইতিহাস বলতে পারি। এত দূর যাওয়ার দরকার নেই। আমাদের সময় দাঁড়িয়ে নেপালেই এই ঘটনা ঘটছে। কেন বলছি সবিস্তারে বলছি। আমি ঋতব্রত ভট্টাচার্য, শুরু করছি রণক্ষেত্র। আজকে আমরা আলোচনা করবো একটা মজার বিষয় নিয়ে। নেপাল প্রাইম মিনিস্টার তার স্ট্রেঞ্জ ক্লেম, তার আশ্চর্যজনক দাবি ভাবলে আমার মনে হয় তথাকথিত রক্ষণশীল মার্ক্সবাদীরা এই মানুষটাকে অন্তত মার্ক্সিস্ট বলবে না, এমনকি তার পার্টিটা যে আদপে কি পার্টি সেই নিয়ে সোজা কথায় বাংলা ভাষায় যাকে বলে খিল্লি করবে। সুতরাং আজকে যারা এই এপিসোডটা দেখবেন তারা নিতান্তই হাস্যরসের জন্য দেখুন। আরও হাস্যরসের অন্তরালে একটা গভীর দার্শনিকতা লুকিয়ে আছে। সর্বহারাদের একনায়কতন্ত্র খর্ব করার জন্য আলাদা কোনো শক্তি দরকার নেই। এই রকম মার্ক্সিস্টরা যুগে যুগে জন্মাবে। মার্ক্সবাদ পড়ে মার্ক্সবাদ নিপাত করার জন্য তারাই এগিয়ে আসবেন। Ram was not Indian. Prime Minister K.P. Sharma Oli says Shiva, Vishwamitra and Valmiki were also Nepali. এরা নাকি সবাই নেপালি, এমনকি রাম নাকি ভারতীয় নয়। আপনারা জানেন বাংলা ভাষায় আমাদের একটা সুবিধা আছে, আমরা লেফটিস্টদের মানে মার্ক্সিস্টদের তো লেফটিস্ট ধরি, এই বামপন্থীদের আমরা কি লিখি? বয় আকার ম। এই মুহূর্তে আমাদের রাজ্যে অনেকে বলেন এখানে একটা বিন্দু বসালেই রাম। রাম আর বাম এ রাজ্যে তৃণমূল অর্থাৎ শাসকের মূল শত্রু। এ নিয়ে বিস্তর হাসি তামাশা মজা করা হয়। নেপালস প্রাইম মিনিস্টার কেপি শর্মা ওলি হ্যাজ ওয়ান্স অ্যাগেন, আমি আর পুরোটা পড়ছি না, কিন্তু আপনাদের একটা কথা বলিয়ে দিই যে এই যে কেপি শর্মা ইনি কে? ইনি হচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী এবং ইনি কমিউনিস্ট পার্টি অর্থাৎ নেপালের কমিউনিস্ট পার্টি যারা এই মুহূর্তে শাসন ক্ষমতায় আছে। তিনি কি বলছেন? রাম ভারতীয় নয়, শিব থেকে শুরু করে বিশ্বমিত্র থেকে শুরু করে বাল্মীকি এরা সবাই নেপালি। কেন হঠাৎ বলছেন? কিসের জন্য বলছেন? এর পেছনে কার ইন্ধন আছে? হঠাৎ তিনি এই বয়সে তার হঠাৎ ভীমরতি হলো কেন? উনি বলছেন রামায়ণ by Sage Valmiki to support his claim, saying, "We talk about promoting tourism, but how can someone just invent a story saying Ram was born elsewhere? Ram was born in what is today Nepalese territory. Whether it was called Nepal back then or not is a different matter. That region now lies within Nepal." This is not the first time Oli has made such assertions. In July 2020 অর্থাৎ 2020 he had controversially claimed, বিতর্কিতভাবে দাবি করেছিলেন যে অযোধ্যা নাকি থরিতে, চিতওয়ান ডিস্ট্রিক্ট অফ নেপাল অর্থাৎ নেপালের চিতওয়ান জেলায় নাকি থরিতেই আসলে অযোধ্যা, and ordered the construction of Ram temple there. এবং তিনি বলেছিলেন তিনি বাম, তিনি বলছেন রামের মন্দির তৈরি করতে হবে সেখানে। At the time, he argued that the Ram Janmabhoomi rightfully belongs to Nepal. Ram Janmabhoomi naki Nepale, and that historical narratives placing it elsewhere are fabricated. আবার এক জায়গায় তিনি বলছেন শিব এমনকি বিশ্বামিত্র তারা নাকি অরিজিনেট ফ্রম নেপাল, তারা নাকি নেপাল থেকেই নেপালেরই মানুষ। Speaking at a party event organized by CPN UMLS Tourism and Civil Aviation Department in Kathmandu, একটা সরকারি অনুষ্ঠানে বলছেন, ভাবতে পারেন। এবং তিনি বলছেন
একেবারে পরিষ্কার ভাষায় রাম নাকি জন্মসূত্রে নেপালি। কিন্তু কেন এসব বলছেন? এর পেছনে কি শুধু ট্যুরিজম অর্থাৎ পর্যটন বাড়ানোর ইচ্ছে, নাকি এর পেছনে দুটো কারণ রয়েছে? এক, কোথাও শিষ্টাচার, প্রচলিত বিশ্বাস, ঐতিহ্যে কুঠারাঘাত এবং ভারত বিদ্বেষ। প্রশ্ন উঠছে, কমিউনিস্ট পার্টি অফ নেপাল ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট, এই হচ্ছে তাদের প্রতীক, কাস্তে হাতুড়ি এবং সূর্যের মধ্যে। সিপিএন ইউএমএল, তার চেয়ারম্যান কে হচ্ছে কেপি শর্মা ওলি, অর্থাৎ কমিউনিস্ট পার্টির শীর্ষে বসে আছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কেন হঠাৎ এই ধরনের কথা? দেখুন, আমি নেপালে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ঘটনা কভার করতে গিয়েছিলাম রিপোর্টার হিসেবে। আমি নিজে দেখেছি তখন আমি খুবই সদ্য আমি তখন সাংবাদিকতা করছি। আমি নেপালে দেখেছি যে নেপালের রাজতন্ত্র বিপর্যয়ের পর গোটা নেপালে ভারত বিদ্বেষ। আমি এছাড়াও বেশ কয়েকটা ইভেন্ট বা ঘটনায় নেপালে গিয়ে দেখেছি তাদের কোথাও যেন একটা ভারত বিদ্বেষী মনোভাব আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। অথচ সাংস্কৃতিকভাবে ধর্মীয় কারণে ভারত আর নেপাল চিন্তাভাবনার দিক থেকে অবিচ্ছেদ্য। অর্থাৎ কাঠমান্ডুর মন্দির হোক অথবা আমাদের কোনো ধর্মীয় স্থান হোক, নেপালের মানুষরা ভক্তি ভরে সে নাম করার আগে প্রণাম করে। তাহলে হঠাৎ কমিউনিস্ট পার্টির সর্বসর্বা এবং সেই দেশের রাষ্ট্রপ্রধান এই ধরনের মন্তব্য করছেন কেন? আপনারাও ভাবতে পারেন, আপনারাও বলতে পারেন তাহলে কি রসিকতা করে বলেছেন? আমি আগেই আপনাদের বলেছি এর দুটো কারণ থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে নেপালের প্রধানমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান, তার সঙ্গে চীনের কি যোগাযোগ আছে? আছে। 2020-তে যখন বিপর্যয়ের মুখে এবং 2020-তে যখন উথাল পাতাল নেপালের রাজনৈতিক অঙ্গন, ঠিক সেই সময় সেখানে কে যায়? সেখানে চাইনিজ অ্যাম্বাসেডর তিনি যান, তার নাম হু ইয়াকি। তিনি ওলি প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বসেন। অনেকে বলেন তিনি সেই সময় সাহায্য করেছিলেন, তার কারণ কমিউনিস্ট পার্টি উথাল পাতাল করছে এবং নেপালের অবস্থা তখন সাংঘাতিক খারাপ, সেই সময় সে সাহায্য করেছিল। চাইনিজ envoy steps in to save Prime Minister Oli government. Her office says don't want NCP in trouble. Chinese ambassador Hu Yaqi had intervened this April to prevent Nepal Prime Minister KP Sharma Oli's government from collapsing. অর্থাৎ সরকার যখন প্রায় পড়তে বসেছে সেই সময় বাঁচিয়েছে, একদম পরীর মতো তিনি উড়ে এলেন, এসে বাঁচিয়ে দিলেন। দেখুন, আমি আপনাদের একটা কথা বলি, চায়নার অ্যাম্বাসেডর হু ইয়াকি has stepped up efforts to prevent Nepal's Prime Minister KP Sharma Oli from falling and splitting Nepal Communist Party. এবার দেখুন, মুখে এরা কমিউনিস্ট পার্টি, মুখে মার্ক্সবাদ, মুখে মাওবাদ, কিন্তু অতি বড় নিন্দুকেও বলতে পারবেন না যে গোটা পৃথিবীতে কোথাও মাওবাদীরা বা মার্কসিস্টরা বিপদে পড়লে চাইনিজ কমিউনিস্ট পার্টি এগিয়ে এসছে, কোনোদিনও হয়নি। এমনকি আমাদের দেশে বোকার মতো নকশালরা বলতেন কি, স্লোগান তখন কি ছিল, আমাদের চেয়ারম্যান চীনের চেয়ারম্যান কোনোদিনও তাকায়নি, তাদের কৃপা দৃষ্টি পড়েনি। তাহলে চীন তার রাষ্ট্রদূতকে কেন পাঠালেন? কেন কেপি শর্মা ওলিকে বাঁচানোর জন্য? এবং কমিউনিস্ট পার্টি, নেপালের কমিউনিস্ট পার্টির বিপদে পরীর মতো তাকে এসে বললেন উড়ে এসে জুড়ে বসতে, মুশকিল আসান হয়ে। কেন? না, চীন বা চীনের কমিউনিস্ট পার্টি কোনো কারণ ছাড়া কিছু করে না, এর পেছনে কারণ ছিল। কারণ হচ্ছে জিওপলিটিক্সে, বিশ্ব রাজনীতিতে
চীন অত্যন্ত স্ট্র্যাটেজিক অর্থাৎ কৌশলগত দিক থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে এবং চীন জানে তাকে চ্যালেঞ্জ জানাতে পারে একটাই দেশ গোটা মহাদেশে, তার নাম ভারত। ভারতবর্ষে নাক গলানোর জন্য আশেপাশের দেশগুলোকে হাতের মুঠোতে রাখতে চায়। সেই তীব্র আকাঙ্ক্ষা থেকেই ছুটে গিয়েছিলেন হু ইয়াখি কোথায়? অলির কাছে, অর্থাৎ নেপালের কমিউনিস্ট পার্টির সর্বসের্বা এবং তৎকালীন এবং এখনকার প্রধানমন্ত্রীর কাছে। China encroaches on 36 hectares of Nepal's land at 10 places, report. এই যে ছবির মতো সুন্দর জায়গা, এখানে 36 হেক্টর জমি এবং 10টি জায়গা নিয়ে নিয়েছে। অ্যাকর্ডিং টু the survey document issued by Ministry of Agriculture, China encroached on 36 hectares of Nepal's land at 10 places on northern border. তাদের উত্তর সীমানায় নিয়ে নিয়েছে। বললাম না, চায়না হচ্ছে শাইলকেরও বাপ। শাইলককে মনে আছে তো, শেক্সপিয়ারের? শাইলকেরও বাপ। মহাজনী কারবারে তারা মুখে মার্কসিস্ট, কিন্তু ধনতন্ত্রের বাপ। আর সেই জন্যে চীন 10টি জায়গা 36 হেক্টরস জমি তারা নিয়ে নিয়েছে। তাও মূল্য চোকাতে পারেনি। Nepal pitches for Sita's birthplace in Janakpur, an old Ayodhya link, calling it indispensable part of Ramayana circuit. Nepal's ambassador to India says working to establish sister city relationship between Janakpur and Ayodhya. All about Janakpur, the city of Sita's birthplace. এই যে বলছে এটাই সীতার জন্মস্থান। এখন দেখুন, পৌরাণিক ঘটনা, তার ঐতিহাসিক, তার প্রত্নতত্ত্ব কি বলে, আমি এর বিশদে যাচ্ছি না। আমি কোনো মানুষের ধর্মীয় বিশ্বাসে কুঠারাঘাতও করতে চাইছি না, কিন্তু নেপাল হঠাৎ এসব বলছে কেন? হঠাৎ তাদের কমিউনিস্ট পার্টির লিডাররা এত চিন্তিত হয়ে পড়ল? রামায়ণ, মহাভারত, মহাকাব্য কেন? কারণ আছে। দেখুন, এই স্লাইডে আমরা 3টে রিপোর্টিং বা রিপোর্টাজের ক্লিপ ব্যবহার করছি। একটা দ্য ট্রিবিউন, একটা আল জাজিরা এবং একটা হিন্দুস্তান টাইমসের। এবং তার সঙ্গে সঙ্গে আমরা 3টে ছবি খুব গুরুত্বপূর্ণ। এই ছবিগুলো এবং রিপোর্টাজগুলো কেন এত গুরুত্বপূর্ণ সেটা আমি আপনাদের প্রথমেই ব্যাখ্যা করব। আল জাজিরা কি লিখছে? নেপাল প্রো মোনার্কির প্রটেস্টার্স ক্ল্যাশ উইথ পুলিশ ইন কাঠমান্ডু। আসলে কাঠমান্ডুতে অর্থাৎ নেপালের রাজধানীতে এই মুহূর্তে উত্তাল, কারণ সেখানে প্রায় রাজতন্ত্রে যারা বিশ্বাস করেন, অর্থাৎ যারা রাজতন্ত্রী, তারা প্রতিবাদে নেমেছে। পুলিশ তাদের আটকানোর চেষ্টা করছে। কোন পুলিশ? কমিউনিস্ট সরকারের পুলিশ, মানে কোট আনকোট কমিউনিস্ট সরকার, বামেদের পুলিশ নেপালে। এবং তারা কি বলছে? তারা রাজতন্ত্র চাইছে। অনেকে বলছেন এর পেছনে চীনের ইন্ধন আছে। তার কারণ চীন জানে একবার যদি রাজতন্ত্রীরা তারা ক্রমশ এগিয়ে আসে তাহলে তাদের সামলানো মুশকিল। আর যদি নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয় তাহলে এতদিন এত কসরত করে চীনে তাদের এত কিছু বিনিয়োগ করে সেখানে একটা তথাকথিত কমিউনিস্ট সরকার তৈরি করেছে, সে সরকারটা রসাতলে যাবে এবং সেক্ষেত্রে তাদের অসুবিধা হবে। তার কারণ নেপাল অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। বিশেষ করে এই মুহূর্তে গোটা পৃথিবীতে যদি কেউ তার ঘাড়ে নিঃশ্বাস ফেলে, মানে চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলে, সেটা তারা জানে কে, অর্থাৎ আমাদের দেশ, আমাদের গর্বের দেশ ভারত। বাণিজ্য থেকে শুরু করে, প্রযুক্তি থেকে শুরু করে, সামরিক প্রতিটা ক্ষেত্রে আমরা চীনের সঙ্গে পাল্লা শুধু দিচ্ছি না, চীনের নাভিশ্বাস উঠিয়ে দিচ্ছি। আর সেই জন্যে নেপালটাকে হাতের মুঠোয় রাখতে চায়। অনেকে বলেন কৌশলগত কারণে নেপাল চীনের কাছে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে ভারতের বিষয়। আর ভারতের কাছে খুব স্পর্শকাতর পুরো বিষয়টা। আর সেই জন্য আমার মনে হয় চীনের কমিউনিস্টরা বোধহয় ইদানিংকালে
রাম নিয়ে খুব চর্চা করেছেন, গবেষণা করেছেন, রিসার্চ করছেন এবং রামের মাহাত্ম্য বুঝে গেছেন। না, আমি কোনো ধর্মীয় মাহাত্ম্যের কথা বলছি না। দেখুন, সূর্যের দেশ সিরিয়া থেকে শুরু করে, গান্ধার অর্থাৎ আফগানিস্তান থেকে শুরু করে, কম্বোডিয়া থেকে শুরু করে, ইন্দোনেশিয়া থেকে শুরু করে, মালয়েশিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় মহাভারতেরই অখণ্ড অংশ। আমি আজকে সে নিয়ে আলোচনা করব না। প্রত্নতত্ত্ব খনন কার্য চলছে, আমরা জানি আর্কিওলজিস্টরা কাজ করছেন, আমরা জানি ঐতিহাসিকরা কাজ করছেন এবং অনেক যারা ভাষাতত্ত্ববিদ তারা অনেক ভাষাগত মিল পায়। মানে একেবারে সিরিয়া থেকে শুরু করে কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে শুরু করে এই বিস্তীর্ণ অংশে। কিন্তু আমি আজকে সে বিষয়ে আলোচনা করছি না। কিন্তু চীন এটা নিয়ে গবেষণা করে দেখেছে, আর চীন সেই জন্য বুঝেছে রামের মাহাত্ম্য কী। আর চীন সেই জন্য নেপালকে এক প্রকার আদেশ দিয়েছে হয়তো যে এই রাম নামের মাহাত্ম্য গাও। তাহলে যদি প্রশমিত করা যায় রাজতন্ত্রীদের, এই যে ছবিটা দেখুন, রাজতন্ত্রের সমর্থক এই যে দেখতে পাচ্ছেন, আমিও দেখুন নেপালে অনেকবার গিয়েছি রিপোর্টিংয়ের জন্য এবং সেখানে দেখেছি যে সেখানে আড়ালে আবটালে রাজতন্ত্রীরা কিন্তু সেখানে সমাজের বিভিন্ন শাখায় রয়েছে। মানে একেবারে আপনি যদি আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া অংশ দেখেন, তারাও চায় রাজতন্ত্র। আবার আপনি যদি এলিট মানে এলিটিস্ট যারা, অভিজাত যারা, তারাও রাজতন্ত্র চায়। সুতরাং চীন বুঝে গেছে রাজতন্ত্র এলে বিপদ আছে, আবার হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, তাহলে তো মহা সর্বনাশ, ভারতের খপ্পরে পড়ে যাবে। তাহলে কি করো, এমন একটা লাইন নাও যাতে রাজতন্ত্রীদের প্রশমিত করা যায়। আর সেই জন্যে অনেকে বলছেন এই প্রো মনার্কি প্রোটেস্টার্স অর্থাৎ রাজতন্ত্রীদের হয়ে যারা প্রতিবাদে নেমেছেন তাদেরকে সন্তুষ্ট করার জন্য রাম মাহাত্ম্য গাও। তাহলে তারা বলবেন না ঠিক আছে, রাজতন্ত্রের দরকার নেই, আমাদের সরকার তো ঈশ্বর পুজোতে বাধা দিচ্ছে না, আমাদের সরকার তো একটু ধর্মীয় মনস্ক। তাতে নেপালের যারা সহজ সরল মানুষ, যারা ধর্মভীরু মানুষ, তারা খুশি হবেন, প্রশমিত করা যাবে। অর্থাৎ কমিউনিস্টদের বিরুদ্ধে ধর্মীয় উন্মাদনা জাগানোর কথা, যে কথা চীন ভাবছে, সেটাকে বন্ধ করা যাবে। অন্যদিকে আমরা কি দেখছি, কিং রামা 10 তিনি পাইলট ছিলেন, এখন প্রিন্স হয়েছেন। বিয়ে করে তিনি ইতিমধ্যেই আমরা জানি যে তিনি সংবাদ শিরোনামে আছেন। তিনিও কিং রাম 10, অর্থাৎ রাম নামের এতই মাহাত্ম্য। আবার হাউ থাইল্যান্ডস আয়ুত্থায়া is related to Ayodhya and Lord Rama. The word Ayodhya is its roots in Ayodhya, the birthplace of Lord Ram. অর্থাৎ ওরাও, অর্থাৎ আমরা মানে বলছে যে অযোধ্যা হচ্ছে আসলে ওদের ওখানে, অর্থাৎ থাইল্যান্ডে। সুতরাং বুঝতে পেরেছেন রামের কি প্রচণ্ড জোর। মানে থাইল্যান্ড থেকে শুরু করে, নেপাল থেকে শুরু করে, আসলে কিছু না। আসলে যারা খুব স্ট্র্যাটেজিক বা কৌশলগত দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, খুব নৈবক্তিক দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, চীন কিন্তু বুঝতে পেরেছে এই রাম জন্মভূমি অযোধ্যা আমাদের উপমহাদেশে কতটা গুরুত্বপূর্ণ। তাই অনেকে বলছেন চীন এখন তাই রামের দ্বারস্থ হয়েছে, তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য রাম নামের মাহাত্ম্য গাইছে দেশে দেশে, থাইল্যান্ড থেকে শুরু করে নেপালে। কিন্তু কেন, সেই প্রশ্নের জবাবটা আরও পরিষ্কারভাবে দিচ্ছি। ভারতবর্ষের সভ্যতা বহু বিস্তৃত। যত দিন যাচ্ছে, যত খনন কার্য হচ্ছে, ইতিহাস সম্পর্কে, ভারত সম্পর্কে, মহাভারত সম্পর্কে, জয় সংহিতা সম্পর্কে, ঋগ্বেদ সম্পর্কে আমাদের আরও অনেক বেশি অনুসন্ধিৎসা বেড়ে চলছে। সত্যান্বেষীর মতো বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কাজকর্ম চলছে। আবার অন্যদিকে বিশ্বাসও রয়েছে। আমি এই দুটো জায়গাতেই প্রবেশ করছি না আজকে। কিন্তু নেপাল কোথাও কি তাহলে আগুন নিয়ে খেলতে চাইছে? কোথাও কি এর পেছনে ইন্ধন আছে? এর পেছনে কি চীনের খেলা আছে? আমরা জানি একটা সময় নেপালে বিভিন্ন সন্ত্রাসবাদী শক্তির আখড়া হয়ে উঠেছিল। এমনকি অনেক পলাতক ওয়ান্টেড যারা ভারতে, তারা গিয়ে আশ্রয় নিয়েছিল নেপালে।
এখন কি তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে চীন নেপালকে সামনে রেখে এক খেলায় মেতেছে? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা বোধহয় কমিউনিস্টদের বা বামপন্থীদের প্রলাপ, কিন্তু আদতে এর পেছনে আছে রাজনৈতিক আড়াই চাল, দাবার আড়াই চালের মতো। কেন বলছি? প্রথম দুটো স্টেপ আপনি বুঝতেই পারলেন না, কিন্তু আর অর্ধেক স্টেপে আপনি দেখলেন কিস্তিমাত। তাহলে কি একদিকে বাংলাদেশ, অন্যদিকে পাকিস্তান, অন্যদিকে তুর্কি, অন্যদিকে ইরান, এদের সঙ্গে এক জায়গায় যখন চীন চেষ্টা করছে ভারতকে বিপদে ফেলার, ভারতের নিরাপত্তা থেকে শুরু করে ভারতের কৌশলগত বিভিন্ন ক্ষেত্রে অর্থনীতি, বাজার অর্থনীতিতে যখন আঘাত আনতে চেষ্টা করছে, এমনকি আইফোন 17 তার উৎপাদন যাতে এই ভারতবর্ষে না হয় তার জন্য ফক্সকনকে দিয়ে 300 জন প্রযুক্তিবিদ এবং শ্রমিকদের নিজের দেশে ফিরিয়ে নিয়ে ভাবছে আইফোনের কারখানাটা যাতে ভারতে না হয়, সে চেষ্টা যেমন চালাচ্ছে, ঠিক সেরকম কি নেপালকে দিয়ে অন্যদিকে এক আক্রমণ আনছে যাতে নেপালের মানুষের সঙ্গে শত্রুতা বাড়ে। তার কারণ মনে রাখবেন, নেপাল এমন একটি দেশ যেটা হিন্দু প্রধান দেশ। সুতরাং এই ধর্মের জিগির তুলে কোথাও কি বিভেদ তৈরি করার চেষ্টা করছে, কোথাও কি নেপালকে স্ট্র্যাটেজিক লোকেশন, কৌশলগত অবস্থানগত সুবিধা নিয়ে ভারতকে বেকায়দায় ফেলার তালে আছে? সময়ই বলবে। জয় হিন্দ।